নমস্কার বন্ধুরা, আপনাদের মনের অবাধ্য অনুভূতিগুলোকে শব্দের তুলিতে রাঙিয়ে দেওয়া আপনাদের অত্যন্ত আপন এবং ভালোবাসার ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়ির পর্দায় আপনাদের সবাইকে আরও একবার বুক ভরা ভালোবাসা আর এক আকাশ আন্তরিক শুভেচ্ছা। বিগত 15টি পর্ব ধরে আপনারা ঋষিরাজ, তনু, অভিক আর তুয়ার জীবনের যে চড়াই উতরাইয়ের সাক্ষী থেকেছেন, আজ তা এসে দাঁড়িয়েছে এক চরম ও নাটকীয় মোড়ে। গত পর্বে আমরা দেখেছি সম্পর্কের এক অদ্ভুত টানাপড়েন আর নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে থাকা ঋষিরাজকে, যে ঋষিরাজ কোনোদিন ভালোবাসার প্রকৃত মূল্য দিতে শেখেনি। আজ তনুর অভিমানী রূপ আর দূরত্বের আশঙ্কা তার হৃদয়ে এক তীব্র অনুশোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে দুর্গাপুরের এক সাধারণ বস্তিকে কেন্দ্র করে রক্তিমের মনে রাখা চক্রান্তের কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে। মাত্র 7 দিনের এক চরম সময়সীমা, আর তার মাঝেই ভাঙনের খেলা। একদিকে তুয়ার সরলতা আর অভিকের সেই অদ্ভুত শাস্তির আড়ালে লুকিয়ে থাকা কোনো এক অজানা টান, আর অন্যদিকে তনু ও ঋষির জীবনের ওপর নেমে আসা এক চরম অনিশ্চয়তা। আজকের এই বিশেষ 16 নম্বর পর্বে এসে আমাদের এই ধারাবাহিক উপন্যাস কোন নতুন সমীকরণের মুখোমুখি দাঁড়াবে? অভিমানের দেয়াল ভেঙে ঋষি কি পারবে তনুর মনের বিশ্বাসকে আবারও ফিরিয়ে আনতে, নাকি রক্তিমের তৈরি করা সেই নোংরা চক্রান্তের জাল তনু আর ঋষির এই ভালোবাসার গল্পে চিরদিনের মতো লিখে দেবে অন্য কোনো ট্র্যাজেডি? অভিক আর তুয়ার সম্পর্কের সমীকরণটাই বা কী রূপ নেবে? মনের কোণে জমে থাকা এই হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে এক বুক আবেগ আর টান টান উত্তেজনা নিয়ে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের মূল গল্পে। রানা নেহাকে নিয়ে রায় ম্যানশনের ভিতরে ঢোকে। গাড়ি থেকে নেমে দুজনে নেমে এসে দরজার সামনে দাঁড়ায়। ওদের মা এসে বরণ করে ঘরে তোলে। দুধে আলতা পায়ে নেহা ঘরে প্রবেশ করে। তারপর সবাই ওদের দুজনকে আশীর্বাদ করে। শরৎবাবু আশীর্বাদ করে নেহাকে বলে, নেহা মা, তুমি আজ থেকে এই বাড়ির বউ, কিন্তু তুমি এই বাড়িতে আমার মেয়ে হয়েই থাকবে। আর রানা, একটা কথা মাথায় রাখবে, আজ থেকে তুমি কিন্তু আর একা না, তোমার স্ত্রীর দায়িত্ব তোমার উপরে। ওকে সব সময় খুশি রাখার দায়িত্ব তোমার উপর। দেখবে ও যেন কখনো কষ্ট না পায়, নেহামার চোখে যেন কখনো জল না আসে। আর তোমার বন্ধু বান্ধব বাইরের আড্ডা এখন থেকে একটু বন্ধ করো, নেহামার সাথে সুখে সংসার করো। এটা আমার অর্ডার, কথাটা যেন মনে থাকে। রানা ঘাড় নাড়ে। ওর বাবার মুখের উপর কিছু বলতে পারে না। ওর বাবার অর্ডার ওর কাছে সবকিছু, কিন্তু ওর এই কথাটাই পছন্দ হয় না। তাও বলে, আমি কখনো তোমার কথা অমান্য করিনি, এরপরেও করবো না। আমি নেহাকে ভালো রাখার চেষ্টা করবো। শরৎবাবু খুশি হন, দুজনের মাথায় হাত রাখেন, বলেন, বেশ বেশ, এবার যাও, দুজনে ঘরে যাও। রানা নেহাকে নিয়ে ঘরে যায়। নেহা ঘরে ঢুকে রানার ঘরটা দেখতে থাকে ঘুরে ঘুরে। এই প্রথম ওর ঘরে এলো। রানা ঘরে এসে বলে, আজ থেকে এই ঘরটা তোমারও। বাবার কথা আমি কখনো ফেলি না, তাই আমি তোমার সাথে মন দিয়ে সংসার করব। নেহা শুনে খুশি হয়, জিজ্ঞেস করে, সত্যি তুমি সংসার করবে আমার সঙ্গে? আর আর বান্ধবীদের সঙ্গে তুমি ঘুরবে না এইভাবে? করবো না সেটা এখনই প্রমিস করতে পারছি না। আমার বাবা যখন বলেছে তখন আমি বন্ধুদের সাথে ঘোরাটা কম করব। আর হ্যাঁ, আমি সবসময় মেয়েদের সাথে ঘুরি না, আমার নিজেরও কাজ আছে। কিন্তু এখন আমি খুব টায়ার্ড। এখন এসব ঝগড়া না করে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি একটু রেস্ট নেবো। আজ সন্ধ্যার পরে আমরা কেউ কারোর মুখ দেখবো না, কাল রাত্রি শুরু হয়ে যাবে। নেহা মনে মনে খুশি হয়, ভাবে, যাক বাবা, রানা ঠিকঠাক মানুষ না হলেও মনে হচ্ছে আমার শ্বশুর মশাইটা ভালো মানুষ, তাই তো ওকে এমন কথা বললো। ঠাকুর দেখো, ও যেন আমার সঙ্গে সত্যি সত্যি সংসারে মন দেয়। ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গয়নাগুলো এক এক করে খুলে ফেলে। তারপর ওয়াশরুমে চলে যায়। ওদিকে ঋষি মিটিং সেরে বাড়িতে না গিয়ে নিজের ফ্ল্যাটে যায়। আজ ওর মনটা ভালো নেই। নেহার মুখে ও সমস্ত কথা শুনে মনে ঠাম্মার প্রতি একটা রাগ জন্মেছে ওর। নেহার বিয়ে, তনুর সাথে ভুল বোঝাবুঝি, সমস্ত কিছু ঠাম্মা করছে, এটা ভাবতেই ওর কষ্ট হচ্ছে। ছোটবেলায় মা চলে যাওয়ার পরে ও কিন্তু ঠাম্মাই সামলেছে। সেই মানুষটার আসল রূপটা দেখতে পেয়ে যেন ওর সমস্ত রিয়েলিটি এদিক ওদিক হয়ে যাচ্ছে। ও চুপ করে বিছানায় শুয়ে এইসবই ভাবতে থাকে। এদিকে ওর যে ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, সেই দিকে ওর খেয়াল নেই। এদিকে তনু কন্টিনিউ ঋষিকে ফোন করে যাচ্ছে। প্রায় 9টা বাজে, এখনো ঋষি না বাড়ি ফিরছে না ওকে ফোন করেছে। ফোনটাও সুইচড অফ। তনুর খুব চিন্তা হচ্ছে, মনে মনে ভাবে, সকাল থেকে ওকে অন্যরকম লাগছিল। কোথায় গেল ঋষি? আজও বলেছিল না যে ও ফ্ল্যাটে যাবে? ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। না না না, এখনই বেরিয়ে যায়। ওখানে গিয়ে দেখি কি করছে। ও যে একটা ফোন পর্যন্ত করতে পারলো না। টেনশনে তাড়াতাড়ি বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তনু ঋষির ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজায়। ঋষি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু বারবার কলিং বেলের আওয়াজে ঘুমটা ওর ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। মনে মনে বলে, এত রাতে এখানে কে এলো? আমি তো খাবারও অর্ডার করিনি। এইভাবে উঠে গিয়ে দরজা খুলে দেখে তনু দাঁড়িয়ে আছে। ওকে এত রাতে এখানে দেখে বলে,
এত রাতে তুমি এখানে কি করছো? সেটা তো আমার আপনাকে জিজ্ঞেস করার কথা। আপনি এখানে কি করছেন? আর ফোনটা সুইচ অফ করে রেখে? আমার চিন্তা হয় না? আমি বাড়িতে বসে টেনশনে মরে যাচ্ছি আর আপনি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছেন। ঋষি পকেট থেকে ফোনটা বের করে দেখে বলে, ওহো, ফোনটার চার্জ শেষ হয়ে গেছে। এই বলে তনুকে দেখে। তনু হাঁপাচ্ছে আর ঘেমে গেছে, হয়তো দৌড়ে দৌড়ে এসেছে বলে। তাই দরজাটা লক করে তনুকে জড়িয়ে ধরে বলে, তনু, শান্ত হও। সরি, আমি খেয়াল করিনি, ফোনটা বন্ধ হয়ে গেছে, কখন দেখিনি। আমার খেয়াল রাখা উচিত ছিল। আমি তো জানি আমার পাগল বউটা আমার জন্য চিন্তা করবে, তবে এত রাতে তুমি একা এসেছো, এটা কিন্তু একেবারে ঠিক করনি তনু। কোনো বিপদ হলে কি হতো? তনু ঋষিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, সরো, আর সোহা করতে হবে না। কোনো দায়িত্ব জ্ঞান তোমার নেই। ফোন করেই চলেছি আর চিন্তা ভুলে যাচ্ছ উনি। কেন এত চিন্তা কিসের? তোমার কথা অনুযায়ী আমাদের তো কন্ট্রাক্ট ম্যারেজ, এখানে তো এত চিন্তা থাকার কথা নয়। তনু চুপ করে থাকে। ঋষি তনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে দাঁড় করিয়ে বলে, যাও, চোখ মুখে ভালো করে জল দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার অর্ডার করেছি, একসঙ্গে খাবো। বলে ঋষি বেরিয়ে যায়। তনু ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ও বেরিয়ে আসার পরে তনুকে নিজের কাছে বিছানায় বসিয়ে বলে, আমার জন্য তুমি এত চিন্তা কেন করো? এমনি, কোনো কারণে। তাই বুঝি? এমনি এমনি চিন্তা হয়? হ্যাঁ হয়, কারণ কাগজে কলমে আপনি আমার স্বামী। আর চিন্তা হয় কারণ আমি আপনাকে। ঋষি আরো এগিয়ে আসে তনুর দিকে। তুমি তুমি আমাকে কি? তনু কিছু বলতে যায়, কিন্তু তখনই ওর মনে পড়ে যায় ঋষি ওর কাছে এসেছিল কারণ ওর অপারেশনের রিপোর্ট ভালো ছিল। তাই ও সরে যায় দূরে। কারণ আপনার কিছু হলে ঠাম্মি আমাকেই দোষ দেবে, তাই চিন্তা হয়। ঠাম্মির কথা শুনে ঋষির মাথাটা আবারও গরম হয়ে যায়, কিন্তু ও কিছু বলে না। বলে, যাই হোক, এসব কথা বাদ দাও। আমার তোমাকে কিছু বলতে ইচ্ছা করছে তনু। সেদিন তুমি আমার জন্মদিনে অনেক কিছু বানিয়ে এনেছিলে, কিন্তু আমি তোমাকে ভীষণ অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। এসব কথা এখন বলার মানেটা কি? মানে আছে, কারণ আজ আজ আমার তোমাকে অনেক কিছু বলার আছে। আমি তোমাকে একটা গল্প বলতে চাই, একটা বাচ্চা ছেলের গল্প। কখনো আমি কাউকে গল্প বলিনি, আজ তোমাকে বলছি। আমার গল্পটা শোনো, তারপর সিদ্ধান্ত নিও তোমাকে কষ্ট দেওয়ার জন্য কি শাস্তি দেবে। কি হয়েছে তোমার? তুমি এভাবে কথা বলছো? তোমার কি শরীর খারাপ? না না, আমি ঠিক আছি। বলে ঋষি উঠে আলমারি থেকে একটা অ্যালবাম নিয়ে আসে। তারপর অ্যালবামের প্রথম পাতা খুলে দেখায় ওর বাবা আর মার বিয়ের ছবি। তারপর আরো দুটো ফটো, যেখানে ঋষির মা একা রয়েছে। তনু একটা ফটোতে হাত দিয়ে ফটোটাতে হাত বুলিয়ে বলে, এক সেকেন্ড, এই ফটোটা তো আমার কাছে আছে। এটা তো উমা আন্টি, আমার মার বান্ধবী। মা খুব বলতো আন্টির কথা, কিন্তু তখন অনেক ছোট ছিলাম, এত বুঝতাম না। বাবাও বলতো, আন্টি মাঝে মাঝে আমাদের বাড়িতেও যেত, কিন্তু বাবার সাথে আন্টির হাজবেন্ডের কখনো দেখা হয়নি, কারণ উনি নাকি ব্যস্ত থাকতেন। আর এটা তো তোমার বাবা, তাহলে উমা আন্টি? হ্যাঁ, আমার মা উমা মুখার্জি। উমা আন্টি তোমার মম? হ্যাঁ তনু, তোমাকে আমার মা খুব ভালোবাসতো। আমার মা আর তোমার মা দুজনে ছোটবেলার বন্ধু ছিলেন, দুজনে একসঙ্গেই বড় হয়েছে, খুব ভালো বন্ধু দুজনে। আমার মা তোমাকে নিজের মেয়ে হিসেবেই ভাবতো। তোমার মায়ের বাপের বাড়ি আর আমার মায়ের বাপের বাড়ি এক জায়গাতেই ছিল। আমরা ঘুরতে গেলে তোমরাও যেতে। তুমি তখন বছর 2-এর ছিলে আর আমি বছর 10-এর। আমার সবকিছু প্রায় মনে আছে, কিন্তু তোমার কিচ্ছু মনে নেই, না থাকারই কথা। এই বলে একটা ফটো দেখায় যেখানে ঋষির কাঁধে ছোট তনু চেপে বসে আছে। তারপর ওরা খেলছে এমন কিছু ফটো দেখিয়ে বলে, চিনতে পারছো এরা কারা? এই মেয়েটা তো আমি, আর ছেলেটা তুমি। তনু যেন অবাক হয়ে যেতে থাকে সমস্ত কিছু শুনতে শুনতে। হ্যাঁ, ছেলেটা আমি। তোমার মা রানু আন্টি আর আমার মা নিজেদের বন্ধুত্বটাকে আত্মীয়তাতে পরিণত করতে চেয়েছিল, তাই আমার সাথে তোমার বিয়ে দেবে বলে দুজনকে কথাও দিয়েছিল। আর মন্দিরে গিয়ে ওরা আমাদের আশীর্বাদ করে রেখেছিল। আমাকে তোমার মা একটা আংটি দিয়েছিল, আর আমার মা তোমাকে একটা গলার চেইন পরিয়ে দিয়েছিল। আমার কাছে আংটিটা এখনো আছে। আমাদের বিয়েটা আগে থেকেই ঠিক করা ছিল তনু। হ্যাঁ, আমার কাছেও হারটা আছে। মা আমাকে বলেছিল হারটা যত্ন করে রাখতে। জানো তনু, ছোটবেলায় তুমি সবসময় আমার পিছন পিছন ঘুরে বেড়াতে, আমার সাথে থাকতে, আমার সাথে খেলতে, আমাকে দেখতে না পেলে খুব কান্নাকাটি করতে। অবশ্য সেই অভ্যাসটা এখনো আছে। তুমি জানো, তোমাকে আমি ছোটবেলায় ডল বলে ডাকতাম, কারণ তুমি একেবারেই পুতুলের মতো দেখতে ছিলে, আমার হাতেই খেতে। এখনো অবশ্য তোমাকে আমাকেই খাইয়ে দিতে হয়। লাস্ট যেবার মামার বাড়ি গেলাম, তখন তোমাকে আমি কিছুতেই ছাড়তে চাইনি। তুমিও খুব কেঁদেছিলে, আমিও তোমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। তাই মা বলেছিল, তোদের তো আশীর্বাদ হয়ে গেছে, এবার বড় হলে তোদের বিয়ে দিয়ে দেবো, তখন তোরা একসাথে থাকবি। সেদিন খুব খুশি হয়েছিলাম জানো। বাড়িতে গিয়েও সবসময় তোমার কথাই ভাবতাম, কিন্তু তার কিছুদিন পরে সবকিছু কেমন যেন বদলে গেল, সবকিছু তছনছ হয়ে গেল। ঋষি চুপ করে যায়। সেটা দেখে তনু বলে, কি হয়েছিল স্যার? আমাদের সংসারটা খুব ভালোই ছিল জানো, কিন্তু বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকতো বলে মাকে তেমন সময় দিতে পারতো না। মা যদিও কখনো বাবাকে অভিযোগ করেনি এই বিষয়ে কিছু, ঠাম্মাও আমাকে খুব ভালোবাসতো, তবে মার সাথে কোনো একটা কথা বলতো না। মার বাবা লাভ ম্যারেজ ছিল, আর মা গ্রামের নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিল, তাই মাকে ঠাম্মা মন থেকে কোনোদিনই মেনে নেয়নি। মাকে অনেক কথা শোনাতো, আমি ঠাম্মির কাছে যেতাম না, জেদ করতাম। তাতে ঠাম্মা আরো রেগে গিয়ে বাবাকে মায়ের ব্যাপারে বলতো, কিন্তু বাবা কখনো পাত্তা দিত না।
কিন্তু একটা মানুষ এসে সব বদলে দিল। কে কে ছিল সে? হঠাৎ একদিন বাবার কলেজের এক বন্ধু সমর আঙ্কেল লন্ডন থেকে আমাদের বাড়িতে আসলেন। তারপর তোমরা জিজ্ঞেস করি তারপর কি স্যার? আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। ঋষি কথা বলতে বলতে থেমে যাওয়ায় তনু জিজ্ঞাসা করলো, তারপর তারপর কি হলো? সমর কাকু এসে কি এমন করলো? ঋষি আবার বলতে শুরু করলো, তো সমর কাকুর এখানে কেউ নেই। সেটা দেখে সবাই বলে যে আমাদের বাড়িতে থেকে যেতে। আস্তে আস্তে থাকতে থাকতে ওনার মার সাথে বন্ধুত্ব হয়। বাবা বাড়িতে থাকতো না, সেই সময় ওদের বন্ধুত্ব আরো গাঢ় হতে থাকে। মাঝে মাঝে আমি, মা, বাবা আর সমর আঙ্কেল বেড়াতে যেতাম। প্রথম প্রথম সব ঠিক চলছিল, কিন্তু হঠাৎ বাবা আর মায়ের মধ্যে অশান্তি তৈরি হয়। বাবা সমর আঙ্কেলকে অপছন্দ করতে শুরু করে। আমি বুঝলাম সবই, তাই আমি ওনাকে অপছন্দ করতে শুরু করলাম। একদিন মা মনমরা হয়েছিল বলে সমর আঙ্কেল জোর করে আমাদের ঘুরতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে চাইনি। ওরা দুজন বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি শুরু হয়। মা আর আঙ্কেল বাড়ি আসতে পারে না। তারপর সকালে যখন বাড়িতে আসে, বাবা মার মধ্যে খুব ঝগড়া হয়। সমর আঙ্কেলকে বাবা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর থেকে মা কেমন যেন বদলে যায়। বাবা মা কথা বলতো না। তার কিছুদিন পর জানতে পারি যে আমার ছোট ভাই বা বোন আসছে, কিন্তু এতে আমি খুব খুশি হলেও ঠাম্মা বাবা কেউ খুশি হয় না। অশান্তি চরম পর্যায়ে চলে যায়। আমি তখন কিছুই বুঝতে পারতাম না। তারপর সেই দিন আসলো আমার জন্মদিনের দিন। প্রতি বছর আমাকে মা জন্মদিনের দিন পায়েস রান্না করে খাওয়াতো, কিন্তু এবার ঠাম্মা পায়েস রান্না করে মাকে বলেছিল আমাকে খাইয়ে দিতে। কিন্তু মায়ের আমার জন্মদিনে কোনো আগ্রহ ছিল না। আমার জন্মদিনের জন্য অনেক লোক নিমন্ত্রণ করেছিল, সবাই এসেছিল। সবার সামনে মা বলেছিল আমাকে নিয়ে নাকি মার কোনো মাথা ব্যথা নেই, আমাকে নাকি নিজের সন্তান হিসেবে ভাবেই না। আমার জন্মের জন্য নাকি মার ক্যারিয়ার থেকে শুরু করে জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, আর বাবা নাকি মার কোনো স্বপ্ন পূরণ করতে দেয়নি। সেদিন মা আমার মুখের সামনে থেকে পায়েসের বাটিটা ছুঁড়ে ফেলে দেয়, টেবিলে সাজানো খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়, কেকটাও ছুঁড়ে ফেলে দেয়, আর বলে আমি যেন ওনাকে কখনো মা বলে না ডাকি। ওনার যে সন্তান আসছে সেই সন্তানই নাকি ওনার একমাত্র সন্তান। আমার মা সবার সামনে বলে ওনার গর্ভে যে সন্তান আছে সে নাকি সমর আঙ্কেলের সন্তান। বাবাকে নাকি কখনো মা ভালোই বাসেনি। বাবার টাকার জন্য বাবাকে বিয়ে করেছে, তাই বাবার সাথে থাকতে বাধ্য হয়েছে। সমর আঙ্কেল আসার পর সমর আঙ্কেলকে মা ভালোবেসে ফেলেছে, আর সমর আঙ্কেলের সাথে সম্পর্ক গড়ে উঠেছে। আর ওনাদের সন্তান আসছে, তাই বাবাকে ছেড়ে সমর আঙ্কেলকে বিয়ে করতে চাননি। বাবার কাছ থেকে ডিভোর্স চান, কিন্তু বাবা মাকে ডিভোর্স দেবে না বলে দেয়। তখনই সমর আঙ্কেল এসে বলে তাতে কিচ্ছু আসে যায় না, ওনারা একসঙ্গে থাকবে আর ওনাদের সন্তানকে মানুষ করবে। তারপর আমার মা সমর আঙ্কেলের সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর কখনো আমাদের খোঁজও নেয়নি। এই বলে ঋষি থামে। তনু অবাক হয়ে ঋষির দিকে তাকিয়ে থাকে। তনু জিজ্ঞেস করে, তারপর তারপর কি হলো? তনুর কথায় সাড়া না দিয়ে ঋষি চুপচাপ বসে থাকে। ঋষি কেমন অন্যমনস্ক দেখে তনু ঋষির কাঁধে হাত দিয়ে আবারও জিজ্ঞেস করে, স্যার তারপর কি হলো? তারপর তারপর আর কি হবে? আমার মা অন্য একজনের হাত ধরে চলে গেল। জানো তনু, সেদিন অনেক কেঁদেছিলাম। মায়ের হাত ধরে বারবার বলেছিলাম মা আমাকে ছেড়ে যেও না, কিন্তু মা আমার দিকে ফিরেও তাকায়নি, একবার চলে গিয়েছিল। সেদিন খুব রাগ হয়েছিল, খুব কষ্ট হয়েছিল আমার। মায়ের ওই সন্তানের উপর, এই জন্যই আমার এত রাগ, এত ঘৃণা আমার। ওর জন্যই আমার মা আমার থেকে দূরে চলে গেছে, ওর জন্যই। আমি ভাবতেও পারছি না একজন মা তার সন্তানকে এভাবে ফেলে যেতে পারে। আমার মা তো সেটাই করেছে তনু। সেদিনের জন্মদিনটা আমার কাছে ভয়ঙ্কর ছিল। তারপর আর কোনোদিনও আমি জন্মদিন পালন করতে পারিনি। তাই তুমি যখন আমার জন্মদিন সেলিব্রেট করছিলে, তখন আমার চোখের সামনে পুরনো স্মৃতিগুলো ভেসে আসছিল। নিজেকেই না সামলাতে পেরে তোমার সাথেও খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আমি জানি সেদিন তুমিও খুব কষ্ট পেয়েছিলে, কিন্তু বিশ্বাস করো আমি নিজের মধ্যে ছিলাম না তনু, তুমি আমাকে ক্ষমা করো। তনু ঋষির কথা শুনে ঋষিকে জড়িয়ে ধরে, তারপর বলে, এইভাবে বলবেন না স্যার, আপনি আমার থেকে অনেক গুণ বেশি কষ্ট পেয়েছেন, আর আমি কিছু না জেনেই আপনার ক্ষততে আঘাত করে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে। তাই পারলে আমাকে ক্ষমা করে দেবেন। না তনু, তোমার কোনো দোষ নেই। তুমি তো কিছু জানতেই না। আমাকে খুশি করার জন্য সারপ্রাইজ দিতে চেয়েছিলে। এই সব কিছু আমার ভাগ্যের দোষেই হয়েছে। আচ্ছা স্যার, এখন মা আন্টি কোথায় আছেন?
আমি বলতে পারবো না তনু। আমি শুধু জানি বাবা আর মায়ের মাঝে এখনো ডিভোর্স হয়নি। সেদিনের পর থেকে উনি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেননি। পরে ঠাম্মার কাছে শুনেছিলাম মায়ের নামে বাবা যা প্রপার্টি রেখেছিল সেগুলো সবই নাকি তিনি বিক্রি করে দিয়েছেন। প্রায় ধরে নাও কয়েকশো কোটি টাকার প্রপার্টি হবে। এটাই আফসোস যে উনি আমার বাবার ভালোবাসাকে ভুলে গিয়ে শুধু টাকাটাই চিনলেন। আচ্ছা, এই কারণেই বুঝি আপনি বিয়ে, ভালোবাসার সম্পর্ক এইসবে বিশ্বাস করেন না, তাই না? ঠিকই বলেছ। এই কারণেই এইসব কিছু থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আমার বাবাও তো মাকে খুব ভালোবাসতো, ভরসা করতো, কিন্তু কি পেল বলো? শুধু বিশ্বাসঘাতকতা ছাড়া মানুষটার কিছুই পাইনি। সারা জীবন একা থেকে গেল। এই জন্যই আমি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারতাম না। মেয়েদের সম্পর্কে আমার ধারণা হয়েছিল যে মেয়েরা কোনোদিন মন থেকে ভালোবাসতে পারে না, টাকা ছাড়া মেয়েরা কিছু বোঝে না। কিন্তু তুমি প্রথম যে আমার এই চিন্তা ভাবনাকে বদলে দিয়েছিলে। মনে মনে ঠিকই করেছিলাম, কোনদিন যদি বিয়ে করি তাহলে তোমাকেই বিয়ে করবো। মানে আপনি আমাকে বিয়ে করবেন ভেবেছিলেন? কই, আমাকে তো কিছু বলেননি। সেই সুযোগ আর পেলাম কোথায়? দিল্লি থেকে ফিরে আসার পর তোমার সাথে কথা বলা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, কিন্তু সবসময় তোমাকে মিস করতাম। তাই ভেবেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে ঝামেলা মিটিয়ে মনের কথাগুলো বলবো। কিন্তু তখনই ঠাম্মা মুখার্জি পরিবারের উত্তরাধিকারীর জন্য আমার মাথা খারাপ করে দিতে লাগলো। আমিও কিছুটা বিরক্ত হয়ে ঠাম্মাকে শর্ত দিলাম, যদি যদি কেউ 3 বছরের জন্য আমাকে বিয়ে করে বংশধর দিতে পারে তাহলে বিয়ে করবো, না হলে নয়। আমি ভেবেছিলাম এরকম অদ্ভুত শর্তে কোনো মেয়ে রাজি হবে না, কিন্তু আমার সেই ভাবটাকে মিথ্যে প্রমাণ করে তুমি সেই শর্তে রাজি হয়ে দেখা করতে এলে। আর আমি মনে মনে ভেবে বসেই ছিলাম, যে মেয়ে টাকা দিয়ে কন্ট্রাক্ট ম্যারেজ করে তার সাথে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাই দেখা করতে এলেই তাকে না বলে দেবো। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, সেই মেয়ে আর কেউ নয়, আমার তনু। এই পৃথিবীর একমাত্র মেয়ে যাকে আমি আমার মনে জায়গা দিয়েছি। তাই সেদিন তোমাকে ওখানে দেখে রাগে ঘৃণা এক প্রকার জেদ করেই তোমাকে বিয়েটা করতে রাজি হলাম। তারপর থেকে তোমাকে শুধু ভুল বুঝে গেছি, অপমান করেছি, তোমার দিকটা একবারও জানার চেষ্টাও করিনি। এইসব কথা এখন থাক, আর বলতে হবে না। যা হবার তা তো হয়ে গেছে। আপনিও যা করেছেন সেটা ভুল বুঝেই করেছেন, আর আমিও কখনো আমার কষ্টটা আপনাকে বলিনি। তাই আপনার ভুল বোঝাটাই খুব স্বাভাবিক। আচ্ছা, একটা কথা বলুন, আপনার কখনো উমা আন্টির নতুন সন্তানকে দেখতে ইচ্ছা হয়নি? না, ইচ্ছা হয়নি। আসলে তখন তো অনেক ছোট ছিলাম, তাই খোঁজ করতে পারিনি। কিন্তু বাবার মুখে শুনেছিলাম মায়ের নাকি একটা মেয়ে হয়েছে। যদিও সেটা শুনে আমি খুব একটা খুশি হইনি। ওঠে সেই মেয়ের উপর আমার আজও অনেক রাগ আছে। মা চলে যাওয়ার পর থেকে বাবাও আমার প্রতি উদাসীন হয়ে যায়। তাই বাবার ভালোবাসা থেকেও আমি বঞ্চিত হই। এরপর মায়ের প্রতি ঘৃণা আমার আরো বাড়তে থাকে। তখন একমাত্র ঠাম্মাই ছিল আমাকে সামলানোর জন্য। তাই ঠাম্মার কথায় হাজার কষ্ট পেলেও আমি মুখের ওপর ওনাকে কিছু বলতে পারি না। আর তারপর তো ঠাম্মা আমাকে লন্ডনে পাঠিয়ে দেয়। আর তখন থেকে আমার একা থাকা শুরু হয়। ধীরে ধীরে সেই একা অসহায় ঋষি নিজের হাতে নিজের ভাগ্য তৈরি করে এই দেশে আজকের বিজনেস টাইকুন ঋষিরাজ মুখার্জি হয়েছি, যার আশেপাশে দাঁড়ানোর ক্ষমতা কারোর নেই। সরি স্যার, আমি আপনাকে খুব ভুল বুঝেছিলাম। আমি ভাবতাম আমি বোধহয় সবচেয়ে বেশি কষ্টে আছি, কিন্তু আজ বুঝতে পারলাম আমি কতটা বড় ভুল ছিলাম। আপনি ছোট থেকে এত কষ্ট পেয়েছেন, একা থেকেছেন, যা ভাবলে আমার কাঁটা শিউরে উঠছে। এই বলে তনু ঋষিকে পিছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে মাথা রাখে। তনুর চোখ থেকে জল গড়িয়ে ঋষির কাঁধে পড়ে। ঋষি তনুকে কাঁদতে দেখে ওর চোখের জল মুছে দেয়। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো তনু? তুমি আমার জীবনে আসার পর থেকে আমি আর একা থাকতে পারি না। আমাকে আর একা করে দেবে না তো তনু? আমি জানি তোমাকে তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, তুমি তার জন্য আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না, তাহলে কিন্তু আমি আর বাঁচবো না। ঋষির কথা শুনে তনু ঋষির ঠোঁটে হাত চেপে ধরে। এইসব কথা কখনো মুখে আনবেন না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না, কখনো না। তারপর ঋষি তনুকে জড়িয়ে ধরে। তনু ঋষির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে চুপ করে থাকে, আর মনে মনে ভাবে, আজ থেকে আপনার মনের মধ্যে থাকা সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব আমি নিলাম। আপনি যে কষ্টের মধ্যে আছেন তা আমি দূর করবই। আমি উমা আন্টির সম্পর্কে যা শুনেছি, আর আজ আপনি আমাকে যা বললেন, কেন জানি না আমি কিছুতেই সেটা মেলাতে পারছি না। যে মানুষটাকে দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছে করে, তার সম্পর্কে এ কথা, মানে এই সকল কথাই আমার মনকে খুব কষ্ট দিচ্ছে। কেন জানি না মনে হচ্ছে উমা আন্টির ছেড়ে যাওয়ার পেছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে, আর সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। তনুকে এভাবে চুপ থাকতে দেখে ঋষি বলে, কি হলো তনু, কি ভাবছো? হ্যাঁ, তেমন কিছু নয়। আমি ভাবছি সেদিন আপনার মা যা কিছু বলে চলে গিয়েছিলেন সবটাই কি সত্যি? আপনারা শিওর ওই সন্তান সমর আঙ্কেলের? মানে এমনও তো হতে পারে কোনো অন্য কারণে উনি হয়তো আপনাদের মিথ্যে বলতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, বাধ্য হয়েছিল। সেটা সম্ভব নয় তনু। এমন কি কারণ থাকতে পারে যার জন্য সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কেউ মিথ্যে কথা বলবে? তাছাড়া সমর আঙ্কেল তো নিজেই বাবাকে বলেছেন মাকে নিয়ে উনি নাকি বিদেশে চলে যাচ্ছেন। ডিভোর্স না দিলেও কোনো সমস্যা নেই,
ওনারা দুজন ওনাদের সন্তানকে নিয়ে খুবই ভালো আছেন। আচ্ছা স্যার, আমি যদি কখনো বাড়ির বাইরে রাত কাটাই আর আমার সাথে কোনো ছেলে যদি আটকে যায়, তাহলে কি আপনি আমাকেও অবিশ্বাস করবেন? তোমাকে কেন অবিশ্বাস করবো? আমি তোমাকে চিনি তনু। আমার মায়ের সাথে নিজের তুলনা করতে যেও না। ওই মহিলাকে আমি হাড়ে হাড়ে চিনেছি। তুমি আমার স্ত্রী, আমার সম্পর্কে সবকিছু জানার অধিকার তোমার আছে। তাই আজ সমস্ত গল্পটা তোমাকে খুলে বললাম। কিন্তু ওই মহিলার সম্পর্কে আমি আর কিছুই জানতেও চাই না, কিছু খোঁজ করতেও চাই না। তাই তোমাকেও বলবো, তুমি আর এসব নিয়ে ভেবো না। আচ্ছা বেশ, ঠিক আছে। আপনি এখন শান্ত হন। চলুন এবার শুয়ে পড়ি, আমরা অনেকটা রাত হয়ে গেল। কাল আবার নেহার বউ ভাত, আমাদের সকাল সকাল সেখানে যেতে হবে। এই বলে তনু বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে। ঋষি তনুর পাশে শুয়ে তনুকে জড়িয়ে ধরে তনুর গলায় মুখ গুজে ঘুমিয়ে পড়ে। তনুর মনের সন্দেহ যায় না। ও ভাবে, আমার মনে হচ্ছে কিছু একটা তো গন্ডগোল আছে। এই পুরো গল্পে কেউ এমন একজন আছে, কেউ এমন একটা রোল প্লে করেছে যাকে চোখের সামনে দেখা যাচ্ছে না, কিন্তু তার জন্যই গোটা গল্পটা ঘুরে গেছে। কিন্তু কে সেটা? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। আজ বিয়ের জন্য কিছু শপিং করতে তুয়া গেছে আর পার্থ গেছে। সঙ্গে গেছে পার্থর বোন আর কয়েকজন আত্মীয়। ওরা দুর্গাপুরের বড় একটা শপিং মলে ঢুকেছে। শপিং মলে ঢুকতেই পার্থর বোন রিয়া তুয়াকে বলে, তুয়া, তুমি কখনো এর আগে এত বড় শপিং মলে ঠকনি, তাই না? না গো, কখনো ঢুকিনি। আমরা তো সবসময় স্টেশনের ধারে ছোট দোকানগুলোর থেকে জিনিস কিনি। এসব দোকানে অনেক দাম হয়তো, তাই আর কখনো আসি না। রিয়া একটু খোরাকের হাসি হেসে বলে, হ্যাঁ সেটাই তো, থাকো তো বস্তিতে, দুবেলা ঠিক করে খাবারই জোটে না, সেখানে আবার শপিং মলে কি করে আসবে? উফ, আমিও যেমন। রিয়ার কথা শুনে বাকি আত্মীয়রা সবাই হেসে ওঠে। তোমরা বুঝতে পারে কথাটা ওকে অপমান করার জন্যই বলা হচ্ছে। ও চুপ করে মাথা নিচু করে রাখে। এগুলো শুনে পার্থ বলে, কি হচ্ছেটা কি রিয়া? তুয়া তোর বৌদি হতে চলেছে, ওর সাথে ঠিক করে কথা বল। আমি তো কিছু ভুল বলিনি দাদা। তাছাড়া তুই জেদ করেছিস বলে তো এটা হচ্ছে। আমাদের কারোরই তো এই বস্তির মেয়েটাকে পছন্দ নয়। বড় বৌদির পিসির মেয়ে কত সুন্দরী, কত শিক্ষিতা, কত বড় লোক। তুই তাকে রিজেক্ট করে এরকম একটা উচ্চ মাধ্যমিক পাশ করা বস্তির মেয়েকে বিয়ে করবি বলে লাফাচ্ছিস একেবারে। একজন ডাক্তার হয়ে কি করে যে নিজের স্ট্যান্ডার্ডটা এত নিচে নামিয়ে দিচ্ছিস সেটাই তো আমি জানি না। তুইও জানিস কি? আমি তোকে চুপ করতে বলেছি তো, এত কথা কেন বলছিস? তোয়া কথাগুলো শুনে খুব কষ্ট পায়। ওর ভীষণ রাগ হয়। ইচ্ছা করে এই মুহূর্তেই বিয়েটা ভেঙে দিতে। যেহেতু নিজের মাকে ও কথা দিয়েছে বিয়েটা করবে, তাই চুপ করে সমস্ত কিছু সহ্য করে নেয়, পুরুষত্বটি করে না। এদিকে শপিং মলে সেই কালো হুডিটা আর মাস্ক পরে অভিক ঢোকে। আজকে রাতে ওর ফেরত যাওয়ার কথা, তাই জরুরি কয়েকটা জিনিস নিতে এই শপিং মলে এসেছে। তোয়া মন খারাপ করে একা একাই মলের এদিক সেদিক হাঁটছিল। এমন সময় অভিক তাড়াতাড়ি কিছু জিনিস নিয়ে যেতে গিয়ে তুয়ার গায়ে ধাক্কা খায়। তোয়া পড়ে যেতে গেলে অভিক ওকে ধরে ফেলে। দুজনে দুজনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে। তারপর নিজেকে সামলে অভিক বলে, এই যে ফুলবালি, তুমি কখনো দেখে চলতে পারো না তাই না? সব সময় ধাক্কা দাও কেন বলো তো আমাকে? তুয়া প্রথমে বুঝতে না পারলেও ফুলওয়ালি বলে ডাকটা শুনেও বুঝতে পারে যে মুখ ঢাকা লোকটা আর কেউ নয়, অভিক। প্রিয় তাই বলে, শ্রোতা বন্ধুরা, আরে আপনাদের আপনি জন্য তো ওদের মতো মিস্টার চলছিলেন, অলোকেশ তারপর সরকার আবার ধাক্কা মারলেন। প্রতিনিয়ত এই আপনার সুন্দর চোখেও কি সুন্দর প্রতিমাতা গল্পগুলো থাকে নিয়ে নাকি? আসেন। আপনি যে আপনাদের কেন বারবার প্রতিটি আমার লাইক আর সাথে কমেন্ট ধাক্কা খান, আমাদের কে অনেক জানে? অনুপ্রেরণা দেয়। তোমার সাথে তাই কারোর গল্পটি ঝগড়া হচ্ছে ভালো সেটা বুঝতে পেরে লাগলে এখনই একটি পার্থ আর লাইক দিয়ে ফ্যামিলির দিন লোকেরা আর ওখানে কমেন্টে চলে আসে। জানান আপনার কি হয়েছে তুয়া? অনুভূতি। ঝগড়া করছো কেন? না না, তেমন কিছু না, আসলে উনি আমাকে ধাক্কা দিয়েছেন তাই। রিয়া অভিকের মুখ না দেখেই বলে, প্লিজ কিছু মাইন্ড করবেন না, আসলে এত বড় শপিং মলে ও তো এর আগে কোনোদিনও আসেনি, তাই এখানে কিভাবে চলাফেরা করতে হয় সেটাও জানেই না, সেই জন্যই আপনাকে ধাক্কা দিয়ে দিয়েছে। তুই আবার শুরু করলি? এবার চুপ কর। অভিক তোকে দেখে বুঝতে পারে ওর মন খারাপ, তাই নিজের মুখের মাস্কটা খুলে ফেলে। তখনই আশেপাশের সবাই ওকে দেখে ছুটে আসে। গার্ডরা চারিদিক থেকে ওকে ঘিরে ফেলে। রিয়া তো অভিককে দেখে চিৎকার করে ওঠে, আপনি এখানে? আমি তো ভাবতেই পারছি না, আমি স্বপ্ন দেখছি না তো। ও মাই গড, অভিক ব্যানার্জিকে আমি সামনে থেকে দেখছি। আপনি জানেন আমি আপনার কত বড় ফ্যান। আমি আপনার সব গান শুনেছি, সব গান শুনেছি। সত্যি মিস্টার এবি, আপনাকে আপনাকে এখানে দেখতে পাবো আমরা ভাবিনি। আমি পার্থ, আর ইনি আমার বোন রিয়া, আর ও হলো তুয়া, আমার উড বি ওয়াইফ। কয়েকদিন পরেই আমাদের বিয়ে হবে। অভিক হেসে হ্যান্ডশেক করে বলে, নাইস টু মিট ইউ এন্ড কংগ্রাচুলেশনস। আপনাদের আগামী জীবন খুব ভালো কাটুক। থ্যাংক ইউ মিস্টার এবি। তুয়া, ওনাকে ধন্যবাদ জানাও। না না, থাক থাক থাক, তার দরকার নেই। আমার মনে হয় উনি ঝগড়া করতেই বেশি ভালোবাসেন। তুয়া মুখ বেঁকায়। রিয়া বলে, একদম ঠিক কথা বলেছেন, বস্তির মেয়ে তো, তাই ঝগড়াটাই বেশি ভালো করে জানে। আমার দাদা যে কেন একে বিয়ে করছে আমি বুঝতে পারছি না। রিয়া, তুয়াকে অপমান করার তুই একটা সুযোগ ছাড়িস না তাই না? চুপ
চুপ করে এবার। ছাড়ো তো, বস্তির মেয়ে তার আবার অপমান। এবে আমরা আপনার সাথে একটা সেলফি তুলতে পারি প্লিজ? ইয়েস, অফকোর্স। রিয়া আর বাকি আত্মীয়রা সবাই এক এক করে অভিকের সাথে সেলফি তোলে। তারপর অভিক তুয়ার দিকে একবার তাকিয়ে ওখান থেকে চলে যায়। তুয়ারাও নিজেদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর তুয়ার ফোনে একটা মেসেজ আসে। তুয়া দেখে অভিক মেসেজ করেছে ওকে। তাতে লেখা আছে, মিস ফুলবালি, বিয়েটা করার আগে আরেকবার ভালো করে ভেবে নিও। তোমার হবু বর বেশ ভালো মানুষ, কিন্তু তোমার শ্বশুর বাড়ির বাকি লোকজনকে আমার সুবিধার মনে হলো না। বিশেষ করে তোমার বরের বোনকে। ওই মেয়ে তোমায় টিকতে দেবে না। এটা তোমার সারা জীবনের ব্যাপার, তাই কথাগুলো বললাম। অভিক কাউকে ফ্রিতে অ্যাডভাইস দেয় না, কিন্তু তোমাকে আমার বন্ধু ভাবি তাই বললাম। গুড বাই, ভালো থেকো, ভেবেচিন্তে জীবনের সিদ্ধান্ত নিও। মেসেজটা পড়ে তুয়ার মনে হয় অভিক যেন ওর মনের কথাগুলোই ভাষায় লিখে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই বিয়ে ভাঙার ক্ষমতা তুয়ার মধ্যে নেই। তুয়ার এই বিয়েটা ওর মায়ের স্বপ্ন, আর মাকেও কোনোদিনও কষ্ট দিতে পারবে না। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে রিপ্লাই দেয়, আমাকে বন্ধু ভেবে উপদেশ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার কিছু করার নেই। এই বিয়েটা আমাকে করতেই হবে। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না রকবাজ বাবু। ভালো থাকবেন, আবার কখনো এলে জানাবেন, রান্না করে খাওয়াবো। বলে নিজেই হাসে আর ভাবে, মাঝে মাঝে খুব কাছের মানুষের সঙ্গেও সেই টানটা অনুভব হয় না, যেটা অচেনা লোকেদের সঙ্গে হয়ে যায় হুট করে। রঘবাজ বাবু এমনই একজন মানুষ। যাই হোক, তুয়া এসব কিন্তু তুই ভাবিস না। এখন তোর সামনে বিয়ে, অনেক কাজ, সেসবে লেগে পড়ো। অন্যদিকে আজ কলকাতায় নেহার বউ ভাত। তাই রায়বাড়িতে সকাল থেকেই লোকজনের ভিড় জমা হয়ে গেছে। ভাত কাপড়ের সময় হয়ে এলে রানার বোন ঋষা নেহাকে রেডি করিয়ে নিচে নিয়ে আসে। নেহা আজকে একটা লাল রঙের ঢাকাই জামদানি শাড়ি পরেছে, গা ভর্তি সোনার গয়না, সিঁথিতে চওড়া করে সিঁদুর। রানা ড্রয়িং রুমে বসেছিল। নেহাকে ওই রূপে দেখে ও চোখ সরাতেই পারে না, হাঁ করে তাকিয়ে থাকে নেহার মুখের দিকে। ঋষার কথায় রানার হুঁশ ফেরে। এই দাদা ভাই, হাঁ করে দেখছিস কি? বৌদিকে আবার পরে দেখবি। নে নে নে, এখন অনুষ্ঠানটা করে নে। ঋষার কথায় রানা চোখ সরিয়ে নেয়। রানার এক পিসি ভাত কাপড়ের থালা ওর হাতে দিয়ে বলে, এই নে রানা, এই থালাটা নেহার হাতে দিয়ে বল যে আজ থেকে তুই সারা জীবনের মতো ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলি, সুখে দুঃখে সব সময় ওর পাশে থাকার দায়িত্ব নিলি। রানাও পিসির কথা মতো ভাত কাপড়ের থালাটা নেহার হাতে দিয়ে বলে, আজ থেকে সারা জীবন তোমার ভাত কাপড়ের ও সমস্ত পরিস্থিতিতে তোমার পাশে থাকার দায়িত্ব নিলাম, তোমাকে ভালো রাখার দায়িত্ব নিলাম। নেহা থালাটা হাতে ধরে বলে, তুমি যা যা বললে সেটা সত্যি করতে পারবে? আমাকে ভালো রাখতে হলে তোমার সব বদ অভ্যাস তোমাকে ত্যাগ করতে হবে, আর আমার মনে হয় না তুমি সেটা করতে পারবে বলে। এই বলে নেহা রানার দিকে তাকিয়ে মুচকি হাসে। রানা ভীষণ রেগে যায় সবার সামনে ওকে অপমান করার জন্য, কিন্তু কিছু বলতে পারে না। নেহা মনে মনে বলে, আমি তোমাকে বদলে দেবো রানা, তোমার ভিতরের ভালো মানুষটাকে যেভাবেই হোক আমি বাইরে বের করে আনবই। আমি বুঝে গেছি তোমার সাথে ঝগড়া মারামারি করে কোনো লাভ নেই, তাই তোমাকে আমি ভালোবাসায় বেঁধে দেব, যাতে তুমি নিজেকে আমার জন্য বদলাতে বাধ্য হও। অনুষ্ঠান শেষ হলে নেহা ঘরে চলে যায়। কিছুক্ষণ পর রানা ঘরে ঢুকে দেখে নেহা আয়নার সামনে দাঁড়িয়ে গলার হারগুলো খোলার চেষ্টা করছে। রানা বলে, আমি একটু বেরোচ্ছি। এখন আবার কোথায় যাবে? আবার কোনো মেয়ের সাথে দেখা করতে নাকি? ফালতু কথা বলো না তো, আমি একটা কাজে রিসর্টে যাচ্ছি। ওকে, আচ্ছা, যাবার আগে গলার হারটা একটু খুলে দিয়ে যাও তো, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু কিছুতেই খুলছে না। রানা একটু থমকে যায়, তারপর নেহার হারগুলো খুলে দেয়। হার খুলতে গিয়ে ওরা দুজন একটু কাছাকাছি এসে যায়। রানা এক দৃষ্টি নেহার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বেরোতে যায়। তখনই নেহা পিছন থেকে রানাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা, এভাবে আমার থেকে দূরে যেতে চাইছো কেন? এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে, আমাকে কি একটুও ভালোবাসা যায় না? ওকে ছাড়িয়ে দেয় রানা, তারপর বলে, তোমার হঠাৎ কি হলো বলো তো? এই তো আমাকে বিয়ে করতেই চাইছিলে না। তোমার দাদা বৌদি তো ভাবছে আমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে। তুমি তো সেই রকমই ভাবো, তোমাকে নাকি আমি ভালো রাখতে পারবো না। তাহলে এখন এসব করার মানেটা কি? হ্যাঁ ভাবতাম, কিন্তু এটাও সত্যি যে আমি তোমাকে খুব ভালোবাসি। আর একবার যখন বিয়েটা হয়ে গেছে তখন তো আর এসব ভেবে লাভ নেই। তাই আমি ভালো করে সংসারটা করতে চাই। তোমার রাজনীতি, ব্যবসা, কোনো কিছুতেই আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে আমার করে পেতে চাই রানা। অন্য কোনো মেয়ের সাথে আমি কোনোভাবেই ভাগ করে নিতে চাই না। একজন স্ত্রী হিসেবে তার স্বামীকে নিজের করে পেতে চাওয়ায় কোনো কি অন্যায় আছে বলো? আমি জানি আমি তোমার লাইফে ইন্টারফেয়ার করবো না বলেছিলাম, কিন্তু আজ স্ত্রীর অধিকারে তোমায় বলছি, তুমি প্লিজ আমার কথাটা রাখো। তোমার মহিলা সঙ্গ তুমি ত্যাগ করো। আমার জন্য এইটুকু করতে পারবে না বলো? রানা ওর হাত দুটো চেপে ধরে, বেশ জোরেই চেপে ধরে মুচকি হেসে বলে, একটা কথা কান খুলে শুনে রাখো নেহা, এই রানা কখনো অন্য কারোর কথায় চলে না। তাই তোমার এইসব ইমোশনাল ড্রামা আমার সামনে করতে এসো না, কোনো লাভ হবে না। আমার যা ইচ্ছা হবে আমি সেটাই করবো। গট ইট। তুমি এখন রেস্ট নাও।
আমি আসছি। গুড বাই সুইট হার্ট। এই বলে নেহার গালটা একটু টিপে দিয়ে রানা বেরিয়ে যায়। হাত দুটো ধরে নেহা দাঁড়িয়ে থাকে। ওর হাতটা যন্ত্রণা করছে। রানা এত জোরে চেপে ধরেছিল যে ছাড়াতেও পারেনি। নেহার চোখে জল চলে আসে। দরজা লক করে বালিশে মুখ গুঁজে শুয়ে পড়ে। চোখের জলে বালিশ ভিজে যায়। এদিকে মল্লিকা দেবী ড্রয়িং রুমের সমস্ত তত্ত্ব তদারকি করছেন। এমন সময় ঋষি আর তনু বাড়ি ফেরে। ওদের ঢুকতে দেখে মল্লিকা দেবী বলেন, কি ব্যাপার ঋষি, আজকে তোমার বোনের বউ ভাত, কোথায় দাদা হিসেবে সমস্ত আয়োজনের দিকে খেয়াল রাখবি, তা না করে সারাদিন বউকে নিয়ে ঘুরে বেরিয়ে এখন ফিরছিস? আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে হ্যাঁ, বউ হাতে যাবো, কারণ আমার বোন ওখানে কেমন আছে সেটা আমাকে দেখতে হবে। আমি চাই না নেহা কোনো রকম কষ্ট পাক। এছাড়া আমি কোনো দায়িত্ব পালন করবো না। সরি, তনু উপরে চলো। এই বলে ঋষি তনুকে নিয়ে উপরে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে ঋষি চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। এই দেখে তনু বলে, কি হয়েছে আপনার, মন খারাপ? আমি নেহার বিয়েটা আটকাতে পারলাম না তনু। দাদা হয়ে নিজের বোনকে বিপদ থেকে বাঁচাতে পারলাম না। ঠাম আমাকে এত বড় একটা মিথ্যা কথা বলবে এটা আমি কখনোই ভাবিনি। আমি জানি নেহা প্রেগনেন্ট নয়, কিন্তু ঠাম্মা আমাকে এই মিথ্যে কেন বললো সেটা আমি জানি না। ঋষির মুখে এই কথা শুনে তনু অবাক হয়ে যায়। তারপর বলে, আপনি জানলেন কি করে কথাটা? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। তনু ঋষিকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ঋষি বলে দেয় সে জানে নেহা প্রেগনেন্ট নয়। এটা শুনে তনু অবাক হয় এবং জিজ্ঞেস করে ঋষি কিভাবে জানলো। ঋষি বলে, আমি কালকে তোমার আর নেহার কথা শুনে ফেলেছি তনু। আমি ভাবতে পারছি না ঠাম্মা আমাকে এত বড় একটা মিথ্যে কথা বলল। এই কথা শুনে তনু কিছু বলতে যাবে, তখন ঋষি বলল, নেহার জীবনটা এভাবে শেষ হয়ে গেল আর আমি কিছুই করে উঠতে পারলাম না। তনু ঋষিকে সান্ত্বনা দেবার জন্য বলল, দেখুন, কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, যার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আপনি আমি কেউই কিছু করতে পারবো না, কিন্তু অনুর কথা শেষ হওয়ার আগেই ঋষি বলল, না আমি এসব মানতে পারছি না। আমার কষ্ট হচ্ছে এটা মেনে নিতে। দেখুন, আমার নেহার প্রতি ভরসা আছে। আমি জানি নেহা রানাকে ঠিক পাল্টে ফেলবে, কিন্তু আপনি এরকম ভাবে ওই বাড়িতে গেলে নেহা ঠিক বুঝে যাবে যে আপনি ঠিক নেই। তখন তো নেহাও কষ্ট পাবে। ঋষি এমনি আর কিছু বলে না। বলছি তনু, দুদিন পরে আমাকে আর ঠাম্মাকে দুর্গাপুরে যেতে হবে একটা কাজে। আমি চাই তুমিও আমাদের সঙ্গে চলো। আমি তোমাকে এখানে একা রেখে যাবো না। হ্যাঁ, কিন্তু দুর্গাপুর কেন যাবো? ওখানে আমাদের একটা অনেক বড় জমি আছে যেটা এখন বস্তি হয়ে গেছে। অনেকবার ওদের উঠে যেতে বলেছি, কিন্তু ওরা কিছুতেই উঠছে না। তাই এবার আমাদের নিজেদের যেতে হবে ওদের উঠাতে। তনু একটু অবাকই হয়। এটা শুনে বলে, আপনারা বস্তি উঠাতে যাচ্ছেন? কিন্তু বস্তি উঠে গেলে অতগুলো মানুষ, তারা কোথায় যাবে? দেখো, ওরা জোর করে জমিটা দখল করেছে। জমিটা আমাদের, এখন ওরা উঠে যেতে বাধ্য। তবে হ্যাঁ, এই গরিব মানুষগুলোর কথা ভেবেই প্রত্যেক ফ্যামিলিকে কিছু টাকা দেওয়ার কথা আমরা ভেবেছি। ওদের সাথে গিয়ে এসব বিষয়ে কথা বলতে হবে আর কি। সেটা খুব ভালো কথা, কিন্তু মাথার ওপর থেকে ছাদ চলে গেলে মানুষগুলো যে ভিটে ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, তবে ব্যবসায় কিন্তু ইমোশনাল হলে চলে না। সবই বুঝি আমি, তাও আচ্ছা ছাড়ুন এসব কথা। এখন চলুন তো, আমি কি শাড়ি পরবো সেটা আমাকে একটু বলে দেবেন। এই বলে ঋষিকে তনু টেনে নিয়ে যায় আলমারির কাছে। ঋষি আলমারি থেকে একটা শাড়ির প্যাকেট বের করে বলে, এটা পরবে। আপনি আবার নতুন শাড়ি কিনে এনেছেন আমার জন্য? দেখুন, আমার তো এমনিতেই অনেক নতুন শাড়ি রয়েছে। বেশি কথা না বলে দেখো পছন্দ হয়েছে কিনা। তনু শাড়িটা খুলে দেখে, একটা নীল রঙের খুব সুন্দর ডিজাইনার শাড়ি। তনু খুব খুশি। শাড়িটা হাতে নিয়ে তনু বলে, আপনি নিয়ে এসেছেন আমার জন্য আর আমার পছন্দ হবে না? এটা কখনো হয়? আমার খুব পছন্দ হয়েছে। এই বলে ঋষি লকার থেকে একটা ডায়মন্ডের সেট বের করে তনুর গলায় পরিয়ে দেয়। তনু গলার হারটা দেখে বলে, এটা কি নতুন? হ্যাঁ, নেহার বিয়ের দিন কিনে এনেছিলাম যাতে তুমি আজকে পড়তে পারো। কিন্তু ঠাম্মা যদি কিছু বলে? আরে আমি আছি তো, যা বলার আমি বলবো, তোমাকে কিছু বলতে হবে না। তারপর ঋষি আর তনু রেডি হয়ে নিচে আসে। তনুকে দেখে রক্তিমের মা বলে, ও মা, তনু কি সুন্দর দেখাচ্ছে তোমায়। এই শাড়ি, গলার হার নতুন মনে হচ্ছে, আগে তো দেখিনি। হ্যাঁ, এগুলো নতুন, ও দিয়েছে আজকে পরে যাওয়ার জন্য। তোমার তো এত গয়না আছে, আবার আরেকটা ডায়মন্ডের নেকলেসের কি দরকার ছিল? আমার ইচ্ছা হয়েছে ঠাম্মা, তাই আমি আমার স্ত্রীকে দিয়েছি। এতে কোনো সমস্যা আছে? কথাটা শুনে মল্লিকা দেবীর ভীষণ বিরক্ত লাগে। তাও মুখে হাসি এনে বলে, না ঋষি, কোনো সমস্যা নেই। চলো আমরা বেরোই, দেরি হয়ে যাচ্ছে তো। রানাদের বাড়ির সামনে গিয়ে দেখে সেখানে মিডিয়ার ভিড়। সবাই এসে গেছে। নেহা একটা পিঙ্ক রঙের লেহেঙ্গা আর রানা একটা ব্ল্যাক স্যুট পরেছে। মিডিয়া দুজনের ছবি তোলে। রানা নেহার হাত ধরে ভেতরে নিয়ে যায়। হাতটা ধরায় নেহার ভালো লাগে। ভেতরে গিয়ে রানা আর নেহা ওদের জন্য বানানো স্টেজে উঠে সিংহাসনে বসে।
মল্লিকা দেবী শরৎবাবুর কাছে এসে কথা বলে। তনু আর ঋষি নেহার কাছে যায়। নেহা তনুকে জড়িয়ে ধরে বলে, কিরে, তোরা এত দেরি করে আসলি কেন? একটু দেরি হয়ে গেল, তুই ঠিক আছিস তো? নেহা পাশ থেকে রানা বলে ওঠে, তনু তোমার কি মনে হয় আমরা তোমার ননদের উপর অত্যাচার করেছি, ওকে মারধর করেছি? তনু একটু বিরক্ত হয়ে বলল, আমি কিন্তু সেটা বলিনি। আমি শুধু জানতে চাইছি ও ঠিক আছে কিনা। কারণ একটা মেয়েকে বিয়ের পর নিজের বাড়ি, নিজের চেনা পরিবেশ, পরিবার, মা বাবা সবকিছুকে ছেড়ে সম্পূর্ণ অচেনা একটা বাড়িতে অচেনা পরিবেশের মধ্যে এসে পড়তে হয়। তখন একটা মেয়ের মনের মধ্যে কি চলে সেটা একমাত্র আর একটা মেয়েই বুঝতে পারে। তোমাদের ছেলেদের সেটা বোঝার ক্ষমতা নেই। তনু রেগে গেছে দেখে নেহা বলে, তনু আজ না প্লিজ। দাঁড়া নেহা, কথাটা উঠেছে যখন আমাকে তখন শেষ করতে দে। এই বলে তনু রানাকে আবার বলতে শুরু করে, তবে স্বামী যদি পাশে থাকে তবে সেই পরিবেশ ও মানুষগুলোকে আপন করা একটা মেয়ের জন্য সহজ হয়। কিন্তু তোমার সঙ্গে তো নেহার সেই সুযোগও নেই, তাই না? রানা বেশ রেগেই যায়, বলে, তোমাদের যখন আমার সাথে এত প্রবলেম তাহলে নেহার সাথে এই বিয়েটা দিলে কেন? তাই ভেঙেও দিতে পারতে। এভাবে কথায় কথায় অপমান করার মানে কি? আমি শুধু তোমার কথার উত্তরটা দিলাম মাত্র। আমি খারাপ সেটা মানলাম, কিন্তু তোমরা তো ভালো, তাই না? তাহলে তোমাদের বাড়ির লোক যে এই বিয়েটা ডিল হিসেবে ইউজ করলো সেটা তোমার বর জেনেও মেনে নিল। আর তোমরা তো আমার সম্পর্কে সবই জানতে, তবুও বিয়ে দিলে। এখন যদি মনে হয় আমি অযোগ্য তাহলে নিয়ে যাও তোমাদের বোনকে, আমার কোনো আপত্তি নেই। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? রানা তনুর কথায় কোনো উত্তর না দিয়ে নেহাকে বলল, নেহা তুমি তোমার দাদা বৌদিকে বলে দাও, আমাকে অপমান করতে এলে আমি কিন্তু চুপ করে থাকবো না। আজ তোমরা আমার গেস্ট, পার্টি এনজয় করো, খাওয়া দাওয়া করো, কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো বন্ধ করো, কথাটা মনে রেখো। এই বলে রানা চলে যায়। ঋষি নেহাকে জড়িয়ে ধরে, তোর এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো নেহা? না দাদা ভাই, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তুই ওর কথা কিছু মনে করিস না প্লিজ। ঋষি নেহার হাত ধরে বলল, ছাড়, বাদ দে সব কথা। তোকে দেখে নিয়েছি, তুই ভালো আছিস, সেটাই শান্তি। তোর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবি, সবসময় আমি জানবি তোর পাশে আছি। তনু নেহার কাঁধে হাত দিয়ে বলল, সাবধানে থাকিস, আর কোনো অসুবিধা হলে অবশ্যই বলিস, কেমন? এই বলে ঋষি আর তনু বেরিয়ে যায়। ওদের বেরিয়ে যেতে দেখে রানা। রানা খেয়াল করলো নেহার মুখটা কেমন থমথমে হয়ে আছে, আর ওর চোখটা ছলছল করছে, মুখটা কেমন যেন ভার। তোমার দাদা বৌদি তো চলে গেল। কেন, আরো অপমান করে বাকি আছে বুঝি? এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। আমি কিন্তু কিছু বলিনি, তোমার বৌদি প্রথম আমাকে অপমান করেছে। নেহা রানার দিকে তাকালো। চলো, অনেক লোক আছে, আমি কোনো রকম সিন ক্রিয়েট করতে চাই না এখন। তুমি তোমার বন্ধুদের কাছে যাও। রানা আর কিছু না বলে চলে যায়, কিন্তু নেহার মুড আর ভালো হয় না। পার্টি প্রায় শেষ। রানা নেহার কাছে এসে বলে, নেহা চলো খেতে চলো। আমার খিদে নেই, আমি আর এখন খাবো না, তুমি খেয়ে নাও। নেহা সেই দুপুরে খেয়েছো, চলো খেয়ে নেবে। না খেয়ে থাকবে, তারপর শরীর খারাপ করবে, তখন আমাকেই তোমার দাদা কথা শোনাবে। নেহা চিৎকার করে ওঠে, বললাম তো খাবো না, কেন জোর করছো? সবাই ঘুরে তাকায় ওদের দিকে। বৌভাতের অনুষ্ঠানের পর রানা নেহাকে নিয়ে ওদের ঘরে আসে। রানা আর নেহা নিজেদের রুমে ঢুকে দেখে ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘর সাজানো দেখে নেহা মনে মনে ভাবে, ঘরটা সুন্দর করে সাজিয়েছে দেখছে, কিন্তু মন ভালো না থাকলে সাজানো ঘর দিয়ে আর কি হবে? আমার ফুলসজ্জার রাত যে এইরকম যাবে সেটা আমি ভাবতে পারিনি। নেহাকে কিছু ভাবতে দেখে রানা বলে, কেমন লাগছে বলো ঘরটা? সুন্দর সাজিয়েছে কিন্তু। নেহা রানার কোনো কথার উত্তর না দিয়ে প্রথমে ড্রেসিং টেবিলের সামনে বসে আগে গয়নাগুলো খোলে, তারপর ওয়ার্ড্রপ থেকে একটা নাইট ড্রেস নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে রানা বুঝতে পারে না নেহার রাগ কি করে ভাঙাবে। রানা মনে মনে ভাবে, কি করবো কিছুই বুঝতে পারছি না। আজ আমাদের ফুলসজ্জার, এদিকে নেহা রাগ করে না খেয়ে বসে রয়েছে। এটা ভাবতে ভাবতে রানা রুমের মধ্যে জামা কাপড় চেঞ্জ করে একটা ট্রাউজার পরে খালি গায়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। রানা শুয়ে শুয়ে ফোন ঘাটতে থাকে। নেহা কিছুক্ষণ পরে একটা স্লিপলেস হাঁটু পর্যন্ত নাইটি পরে ঘরে আসে। নেহাকে এভাবে দেখে রানা তো হাঁ করে তাকিয়ে থাকে নেহার দিকে, কিন্তু পরক্ষণেই চোখটা সরিয়ে নেয়। রানা মনে মনে বলে, এই মেয়ের দিকে বেশি তাকানো যাবে না, যে পরিমাণ রেগে আছে তাতে ছোঁয়া তো দূরের কথা, তাকালেও ভস্ম করে দেবে। কেউ কোনদিন ভেবেছে ফুলসজ্জার রাতে নিজের বউয়ের দিকে তাকানো মানে বিপদ? নেহা এসে রানার সঙ্গে কোনো কথা না বলেই বেডের আরেক পাশে বসে। এসে টেম্পারেচার আরো কমিয়ে একটা কম্বল গায়ে চাপা দিয়ে শুয়ে পড়ে। রানাকে দেখে বলে, এভাবে খালি গায়ে আছো কেন? জামার অভাব হয়েছে নাকি? জামার অভাব হবে কেন? আমি রাতে খালি গায়ে শুই। ভালো, লাইটটা বন্ধ করো, আমার চোখে আলো পড়লে ঘুম আসে না। রানা কিছু না বলে কম্বল গায়ে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ে। ঘন্টা দুয়েক পরে নেহা টের পায় রানা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছে। নেহার গলায় মুখ গুজে শুয়ে রয়েছে রানা। নেহা হাত বাড়িয়ে লাইট জ্বালায়, দেখে রানা পুরো বাচ্চাদের মতো করে ঘুমোচ্ছে। নেহা রানার মাথায় হাত বুলিয়ে দেয়। এরই মধ্যে আলোতে রানার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখে ও নেহাকে জড়িয়ে ধরে রয়েছে। রানা বুঝতে পারে নেহার ঘুম আসছে না, ওর নিশ্চয়ই খিদে পেয়েছে। রানা নেহাকে ছেড়ে বিছানা থেকে উঠে পড়ে আর ঘরে রাখা ছোট্ট ফ্রিজ আর মাইক্রো ওভেনের সামনে যায়।
নেহা রানাকে দেখে মনে মনে ভাবে, রানা কি করছে এত রাতে উঠে ফ্রিজের সামনে? রানা ফ্রিজ থেকে একটা বাটি করে ফ্রাইড রাইস আর মটন কষা বের করে গরম করে, তারপর একটা প্লেটের মধ্যে ঠেলে নেহাকে দিয়ে বলে, আমার উপর তেজ সারা জীবন দেখাতে পারবে, কিন্তু এখন যদি না খাও তাহলে তুমি সারা রাত খিদেতে কষ্ট পাবে আর জেগে থাকবে। না খেলে তো তোমার ঘুম আসবে না। আমার না খেয়ে যে ঘুম আসে না, সেটা তুমি কি করে জানলে? কালকে আসার সময় তোমার মা আমাকে আলাদা করে ডেকে তোমার সম্পর্কে কিছু কথা বলেছেন। তার মধ্যে এটাও বলেছেন যে তুমি রাতে না খেয়ে থাকতে পারো না, আবার তোমার মাঝে মধ্যে রাতেও খিদে পায়। তাই তোমার ঘরের শোকেসে তোমার মা লুকিয়ে শুকনো খাবার রাখে, যাতে তুমি রাতে উঠে সেগুলো খেতে পারো। তাই বুঝি? মা তোমাকে আর কি কি বলেছে? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। জামাই আর শাশুড়ি মার কথা, সেটা তোমাকে বলবো কেন? তুমি এখন চুপচাপ খেয়ে নাও। নেহা আর কথা বাড়ায় না, ওর খুব খিদে পেয়েছিল, তাই ও চুপচাপ খাবার খেয়ে নেয়। খাওয়া হয়ে গেলে নেহা হাত ধুয়ে আবারও শুয়ে পড়ে। রানাও নেহার পাশে শুয়ে পড়ে। রানা নেহার চোখ খোলা দেখে বলে, সরি নেহা, আমার তখন তোমার দাদাকে এত কথা বলা উচিত হয়নি। উনি আমার বাড়ির গেস্ট, আমার কথায় উনি রাগ করে না খেয়ে চলে গেলেন, সেটা ভালো লাগেনি আমার। বাবা কি ব্যাপার, তোমার হঠাৎ এমন বোধোদয় হলো? হ্যাঁ সেই, ঠিক আছে আর কিছু বলবো না। আমি ভালো কথা বললেও তো তোমার খারাপ লাগে। বলে নেহার কাছে সরে গিয়ে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, খুব রাগ করে আছো তাই না? নেহা ওকে সরিয়ে দিয়ে বলে, চলো, আমার ভালো লাগছে না। আমি তো তোমার সাথে কিছু করছি না, আমি এতটাও খারাপ না যে তোমাকে জোর করবো। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করবো না। আমি তো সেটা বলিনি। আমি জানি তুমি কি বলতে চাইছো। নেহা ঘুরে রানাকে জড়িয়ে ধরে, বলে, এবার শান্তি হয়েছে? রানা হেসে নেহার মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। আমার জন্য তোমার আজ তোমার রাতটা নষ্ট হলো। আর যদি আমি না থাকতাম তাহলে তুমি কোথাও যেতে পারতে, মানে তোমার কোনো বান্ধবীর সঙ্গে। কথা শেষ করতে না দিয়ে রানা চেঁচিয়ে ওঠে। নেহা! রানা আর কিছু বলতে পারে না। নেহাকে নিজের থেকে ছাড়িয়ে ওর চোখের দিকে তাকায়। নেহার চোখে ওর প্রতি তাচ্ছিল্য আর অসম্মান দেখে নেহার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, চোখ ফিরিয়ে নেয় সে। সেটা দেখে নেহা অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। রানা মনে মনে ভাবে, নেহার চোখে নিজের জন্য অসম্মান অবিশ্বাস দেখে আমি সহ্য করতে পারছি না। কিন্তু কেন পারছি না? আমি তোকে পছন্দও করি না। এই বিয়েটা একটা ডিল মাত্র, তাহলে আমার কি হচ্ছে? এই অবিশ্বাসকে আমি কোনোদিন ভাঙতে পারবো? এইসব ভাবতে ভাবতে রানা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নেহার রিসেপশন থেকে বেরিয়ে এসে তনু আর ঋষি একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বাড়ি ফেরে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুজনে শুয়ে পড়ে। ঋষি তনুকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। আমরা পরশুদিন দুর্গাপুর যাবো, একসঙ্গে একটু ঘোরাও হবে, মজাও হবে। আচ্ছা স্যার, আমি গেলে আবার ঠাম্মা যদি কিছু বলে তখন কি হবে? এখানে ঠাম্মা কোথা থেকে আসছে তনু? তুমি আমার স্ত্রী, তুমি আমার সাথে থাকবে, আমার সাথে যাবে, এতে কার কি বলার থাকবে? তুমি এখন ঘুমো তো। তনু ঋষিকে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে ভাবে, ঋষি, আমি আপনাকে আর কখনো কোনো কষ্ট পেতে দেব না। আপনি অনেক কষ্ট পেয়েছেন, তবে আপনার ঠাম্মাকে আমি উচিত শিক্ষা দেব। ওনার মুখোশ আমি সবার সামনে এনে ফেলবো। এইসব ভাবতে ভাবতে দুজনে ঘুমিয়ে পড়ে। সকাল হতে ওরা তিনজন যে যার গাড়িতে বেরিয়ে পড়ে দুর্গাপুরের জন্য। মল্লিকা দেবী তনুর যাওয়া নিয়ে প্রথমে আপত্তি করে, কিন্তু ঋষির জন্য বেশি কিছু বলতে পারে না। ওদের দুর্গাপুর পৌঁছতে বিকেল হয়ে যায়। ওখানে ঋষির আরেকটা বাড়ি আছে, সেখানেই সবাই গিয়ে ওঠে। বিশাল বড় বাগান বাড়ির সামনে ওদের গাড়িটা এসে দাঁড়ায়। তনু গাড়ি থেকে নেমে দেখে সামনে বড় একটা বাগান বাড়ি, যেখানে নানান রকমের ফুল ফুটে রয়েছে। তনু বাগানের দিকে এগিয়ে যায়। এত ফুল দেখে ওর মনটা ভরে যায়। ঋষি আর ওর ঠাম্মাও এগিয়ে যায় তনুর পিছন পিছন। তনু ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে, আর ওর মুখে একটা অদ্ভুত শান্তির হাসি ভরে ওঠে। ঋষি তনুর এই হাসি দেখে নিজেও মুচকি হেসে ওর কাছে এসে বলে, পছন্দ হয়েছে বাগানটা? খুব পছন্দ হয়েছে স্যার। এখানে অনেক ফুল গাছ, যার অর্ধেকের বেশি নাম আমি জানিও না। কি সুন্দর দেখাচ্ছে না? জানবে না কারণ অর্ধেকের বেশি ফুল হলো বিদেশি, যেগুলোর নাম তোমার জানার তো কথা নয়। এই গাছগুলোর যত্নের জন্য হাজার হাজার টাকা খরচ হয়। মল্লিকা দেবী কথাটা যে তনুকে অপমান করার জন্য বলেছে সেটা ঋষি তনু দুজনেই বুঝেছে। তাই ঋষি বলে, ঠাম্মা, সবাই যে সবকিছু জানবে তার কোনো মানে নেই। তনুকে পরে আমি সব ফুলের নাম বলে দেবো। এখন ভেতরে চলো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবে, অনেকটা জার্নি হয়েছে। ঠাম্মা, তুমিও ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তনু হেসে ঋষির সাথে ভেতরে চলে যায়। মল্লিকা দেবী বিরক্ত হয়ে চলে যান। ঋষি তনুকে একটা বড় রুমে নিয়ে যায়, যেই রুমে ঋষি এখানে আসলে থাকে। রুমটা খুব সুন্দর, সাথে একটা বড় ব্যালকনিও আছে। তনু ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ওদের বাড়ির পেছনটায় চারপাশে কাঁচ দিয়ে ঘেরা একটা বড় ঝিল আছে। তনুর অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। ঋষি ব্যালকনিতে গিয়ে তনুকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে, ওর গালে একটা ভালোবাসার স্পর্শ দেয়। ওরা দুজন কাছাকাছি আসে, দুজনের ঠোঁট একে অপরের ঠোঁটে মিলে যায়। পরের দিন সকালে ঋষি রেডি হয়ে তনুকে বলে, তুমি রেস্ট নাও, আমি আর ঠাম্মা একটু বেরোচ্ছি, একটু বস্তিতে যাবো। আমিও যাবো। তুমি ওখানে গিয়ে কি করবে? কাল এমনিও তোমার জ্বর এসেছিল, আর
আজকে আর যেও না। না আমি তাও যাবো, রেডি হয়ে আসছি এক্ষুনি বলে ওরা বেরোয়। ওকে দেখে মল্লিকা দেবী তনুর যাওয়ার কারণ জিজ্ঞেস করলে ঋষি বলে ও তনুকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তারপর বস্তিতে যাবে। মল্লিকা দেবী বিরক্ত হলেও কিছু বলে না, ওরা বেরিয়ে পড়ে। দুদিন বাকি আছে তুয়ার বিয়ের, তাই উমা দেবী খুব ব্যস্ত রয়েছে। কিন্তু আজ সকাল থেকেই উমা দেবীর শরীরটা ভালো নেই, সমানে মাথাটা ঘুরছে। হঠাৎ মাথাটা ঘুরে পড়ে যেতে গেলে তুয়া ধরে ফেলে। মা, মা তুমি ঠিক আছে তো? কি যে করো না, ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, তাই তোমার মাথাটা এরকম ঘুরে গেছে। চলো চলো ডাক্তারের কাছে যাবে, চলো। উমা দেবী যেতে চান না, তাও তুয়া জোর করে। যখন উমা দেবী একেবারেই মানতে চান না, তখন তুয়া বলে, তুমি না গেলে কিন্তু আমি এক্ষুনি বিয়েটা বন্ধ করে দেবো বলে দিচ্ছি। মেয়ের ভয়ে উমা দেবী যেতে রাজি হন। তুয়া ওনাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। অনেক লোক থাকায় সেখানে অপেক্ষা করে। এমন সময় ওখানে আসে তনু, ঋষি আর মল্লিকা দেবী। মল্লিকা দেবী গিয়ে রিসেপশনে নিজের পরিচয় দিলে ঋষিকে ডক্টরের কেবিনে আগে যেতে বলে। সেটা দেখে তুয়া রেগে গিয়ে সামনে এসে বলে, কি হলো? এতগুলো অসুস্থ লোককে ছেড়ে ওদের কেন আগে যেতে দেওয়া হচ্ছে? দেখে তো বড় লোক মনে হচ্ছে। ডাক্তারবাবু, আপনি কি পেশেন্টের টাকা দেখে চিকিৎসা করেন বুঝি? হ্যাঁ? এতে বাকি সব লোকও খেপে যায়। ওরাও এসে প্রতিবাদ করে। সবাই তুয়ার সপক্ষেই কথা বলে। তুয়া বলে, কি ভাবছে না টাকা দিয়ে সব কিনে ফেলবে? এই জন্য বড় লোকেদের আমার সহ্য হয় না মাইরি। আর এরা এরা গরিবদের নিজেদের পায়ের তোলা এভাবে সবসময়। ঋষি আর তনু মেয়েটাকে অবাক হয়ে দেখছে। তনু মনে মনে মেয়েটাকেই সাপোর্ট করে। তখনই মল্লিকা দেবী বলে, এইটুকু একটা মেয়ের কি মুখের ভাষা আছে, শুনেই বোঝা যাচ্ছে এটা একটা অশিক্ষিত অভদ্র মেয়ে। এই, অভদ্র কাকে বললেন বুড়ি? হ্যাঁ, আমাকে অভদ্র বলার সাহস এখানে আমাকে কেউ করে না। তা আপনি তো শিক্ষিত ভদ্র মানুষ, হ্যাঁ? তাহলে লাইন না দিয়ে ভেতরে যাচ্ছেন কেন? অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে আছে উমা দেবী। তুয়া কারোর সাথে কথা বলছে সেটা উনি দূর থেকে দেখে বুঝতে পারছেন, কিন্তু তাদের মুখ দেখতে পাচ্ছেন না। কি হচ্ছে সেটা দেখার জন্য উঠে তুয়ার কাছে আসতে থাকেন উনি। নিয়তির এক অদ্ভুত খেলায় আজ 16 নম্বর পর্বের সমাপ্তি এখানেই ঘটল। কিন্তু তনু, ঋষিরাজ, অভিক আর তুয়ার জীবনের এই জটিল সমীকরণ আগামী দিনে কোন দিকে মোড় নেবে? চক্রান্তির যে জাল চারিপাশে বনে চলেছে রক্তিম, তার থেকে কি আদেও বেরোতে পারবে তারা? নাকি আগামী 17 নম্বর পর্বে আমাদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো চমক কিংবা কোনো বুক ভাঙা দীর্ঘশ্বাস? তা জানতে হলে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের পরবর্তী পর্বে। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা। আজকের এই 16 নম্বর পর্বটি শুনে আপনাদের মনের অনুভূতি ঠিক কেমন হলো? তনু আর ঋষির এই বর্তমান পরিস্থিতি কিংবা অভিক তুয়ার এই নতুন রসায়ন আপনাদের হৃদয়কে কতটা ছুঁয়ে গেল তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের একটি সুন্দর মন্তব্য আমার রাতের সমস্ত ক্লান্তি দূর করে দেয় আর পরবর্তী পর্বটিকে আরও নিখুঁত ও সুন্দর করে তোলার এক অন্যরকম তাগিদ যোগায়। যদি আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তবে গল্পে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি ছোট্ট লাইক আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারকে আরও অনেক নতুন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা আজ আমাদের চ্যানেলে একদম নতুন এসেছেন কিংবা নিয়মিত গল্প শুনছেন অথচ কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে মিস্টার অলোকেশ সরকারের বিনীত অনুরোধ, এখনই আপনাদের ভালোবাসার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আগামী 17 নম্বর পর্বটি সবার আগে আপনি উপভোগ করতে পারেন। চাইলে গল্পটি আপনার সেই সব বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যারা এমন মন ছুঁয়ে যাওয়া বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গে হিসাবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসাবে আমি ছিলাম এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন আর শুনতে থাকুন আপনাদের মনের একান্ত ঠিকানা অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ।